নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকে বিষয় ইংরাজির নতুন সিলেবাস উচ্চ মাধ্যমিকের একটি বিখ্যাত কবিতা দ্য সেকেন্ড কামিং, তার কবিতার বিষয় নিয়ে আলোচনা করব এবং কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস করব। প্রথমে আমরা এই কবিতার কবি সম্পর্কে একটু বিষয় জেনে রাখা ভালো এবং কবিতার যে পটভূমি ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে আমরা আগে জেনে তারপরে আমরা টেক্সটায় ঢুকব। কবির নাম হচ্ছেন উইলিয়াম বাটলার ইয়েটস, ডাব্লিউ.বি. ইয়েটস নামে পরিচিত। জন্ম 1865, অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মোটামুটি সমসাময়িক বলা যায়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর 1861-তে জন্মলাভ করেছিলেন আর ইনি 1865-তে জন্মলাভ করেছিলেন। মূলত উনি আইরিশ পোয়েট, আইরিশ দেশের একজন কবি ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গেও তার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি। এখন এই কবিতার যে বিষয়বস্তু, তার আগের যে পটভূমিকা, কবিতাটা রচনা কিভাবে তৈরি হয়েছিল সেটাতে একটু পিছুতে হবে আমাদেরকে। এর রচনাকাল হচ্ছে 1914 থেকে 18, এই যে টাইম পিরিয়ড, তখন পৃথিবীতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল। এই বিশ্বযুদ্ধের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধের টাইমটাকে এখানে ধরা হয়েছে। পরবর্তী সময়ে আইরিশ ইন্ডিপেন্ডেন্স হয়েছে এবং তারও এক সময়ে, এই একই সময়ে 1919-20 এই সময়ে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল আইরিশ দেশে। সেগুলো এই কবিতার পটভূমি হিসাবে কাজ করছে, ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করছে। এই কবিতাটি 1919 সালে লেখা হয়েছিল এবং 1920 সালে ডাবলিং নামক একটি পত্রিকায় এটা প্রকাশিত হয়। কবিতার টাইটেল বলছে দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ দ্বিতীয়বারের আগমন। সেকেন্ড কামিং, এটা একটা অ্যালিগোরিক্যাল মিনিং। সেকেন্ড কামিং বলতে অ্যাকর্ডিং টু বাইবেল, ওল্ড টেস্টামেন্টে বলা আছে যে যীশু খ্রিস্টের দ্বিতীয়বারের জন্ম হবে। কামিং মানে এখানে বার্থ, অর্থাৎ দ্বিতীয়বার জন্ম নেবে। যে কোনো ধর্মের ক্ষেত্রে আমরা জানি, যখনই কোনো সেই ধর্ম বা সেই দেশে কোনো অ্যানার্কি তৈরি হয়, অরাজকতা তৈরি হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, মানুষে প্রচণ্ড বিভেদ তৈরি হয়, যুগে যুগে এরকম অবতার নেমে এসেছে। যে কোনো ধর্মের ক্ষেত্রে আমরা জানি। খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও এটা বাইবেলে প্রেডিক্ট করা হয়েছিল যে তার জন্মের 2000 বছর পরে আবার উনি ফিরে আসবেন। সেইটার থেকেই এই টাইটেলটা কবি নিয়েছেন। আমরা কবিতাটার টেক্সটটা এবার আস্তে আস্তে পড়তে শুরু করি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। টার্নিং মানে ঘুরছে ঘুরছে, ইন দ্য ওয়াইডেনিং জার, ওয়াইডেনিং মানে হচ্ছে প্রসারিত, অর্থাৎ ঘুরছে ঘুরছে এবং প্রসারিত অবস্থায়, জায়ার মানে যে সার্কুলার পথ, চক্রাকারে ঘুরছে। কে ঘুরছে? দ্য ফ্যালকন। ফ্যালকন মানে বাজ পাখি, যে বাজ পাখিটা এরকম চক্রাকারে ঘুরিয়েই চলেছে। ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনার অর্থাৎ ফ্যালকনকে যে নিয়ন্ত্রণ করছে তার কথা, তার মালিকের কথা কিন্তু বাজ পাখি শুনছে না। আসলে এই ফ্যালকনটাও একটা ইমেজারি। এই ফ্যালকনের মাধ্যমে কবি বলতে চাইছেন ম্যানকাইন্ডকে, মানুষকে, যে মানুষ তার যে সৃষ্টিকর্তা, অর্থাৎ ফ্যালকনার মানে এখানে কবি বলতে চাইছেন ডিপ মিনিং হচ্ছে গড, ঈশ্বর, আমাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে মানুষ ভুলে যাচ্ছে। তার কন্ট্রোলে আর থাকছে না মানুষ কন্ট্রোলহীন হয়ে যাচ্ছে, তার সৃষ্টিকর্তাকে আর কোনো কথা শুনছে না। সেটাই এখানে ইঙ্গিত করছে কবি। এমন অবস্থায় ঘটনা ঘটছে, থিংস ফল অ্যাপার্ট, ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সব কিছু। দ্য সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার কিন্তু ধরে রাখতে পারছে না। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। অ্যানার্কি মানে স্টেট অফ ডিসঅর্ডার, চারিদিকে বিশৃঙ্খল অবস্থা ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবী জুড়ে।
দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। ব্লাড ডিমড মানে রক্ত মিশ্রিত, ডিমড মানে মিশ্রিত, মিক্সার, রক্ত মিশ্রিত টাইড। টাইড হচ্ছে এখানে ওয়াটার ইমেজ ব্যবহার করেছে কবি, ওয়াটার ইমেজ, অর্থাৎ টাইড মানে স্রোত, সেই ভাটা, তার যে স্রোতটা হচ্ছে জলটা, অর্থাৎ অ্যাকচুয়ালি জলকে বোঝাচ্ছে এখানে, জলটা রক্তে মিশিয়ে গেছে। কী করে, কেন বলছে? কারণ এই যে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 থেকে 18-তে বহু মানুষের মৃত্যু হয়, তার যে রক্ত, সেই রক্তটা জলের সঙ্গে পুরো মিশে গেছে, সেইটাকে বলছে যে ব্লাড ডিম টাইড ইজ লুজড, রক্ত মিশ্রিত জলটা ওপেন হয়ে গেছে, স্প্রেড, চারিদিকে ছড়িয়ে পড়েছে, অ্যান্ড এভরিহোয়ার, প্রত্যেক জায়গায়, সর্বত্র। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সেরিমনি অফ ইনোসেন্স, যেখানে যারা ভালো লোক ছিল, যা কিছু ভালো কোয়ালিটি, সেগুলো সব ড্রাউন্ড হয়ে গেছে, সব পুরো নষ্ট হয়ে গেছে। ড্রাউন্ড মানে নষ্ট হয়ে যাওয়া, বা এখানে ডুবে যাওয়া মানে বলতে চাইছি নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কোনো কিছু ভালো আর নেই। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। যারা বেস্ট ছিল, যারা ভালো ছিল সব থেকে, যারা সব থেকে ভালো জাজ করতে পারত, যারা সব থেকে মানুষের ভালো কোয়ালিটি ছিল, তাদের আর কোনো কনভিকশন নেই, তাদের আর কোনো শক্তি নেই, তাদের কোনো স্ট্রেংথ নেই, তাদের কোনো আত্মবিশ্বাস নেই। while the worst are full of passionate intensity। অন্যদিকে যারা খারাপ, সব থেকে খারাপ, তারা তারা আরও বেশি অগ্রসর হচ্ছে খারাপ ইন্টেন্সিটি নিয়ে, প্রচণ্ড ইন্টেন্সিটি নিয়ে তাদের প্রাদুর্ভাব বাড়ছে। অর্থাৎ যারা খারাপ লোক, যারা খারাপ ইন্টেনশন নিয়ে আমাদের পৃথিবীতে ঘোরাফেরা করছে, যাদের মতলব বাজে, তারা কিন্তু আরও বেশি করে প্রভাবিত করছে। সেকেন্ড স্ট্যান্ডাতে কি বলছে? শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবে, শিওরলি মানে নিশ্চিত, রেভিলেশন মানে প্রকাশ পাচ্ছে, খুব ইজ অ্যাট হ্যান্ড, খুব তাড়াতাড়ি, খুব সামনেই প্রকাশ পাচ্ছে। কি প্রকাশ পাচ্ছে? শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবেই সেকেন্ড কামিং, দ্বিতীয়বারের জন্মের আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ এখানে সেকেন্ড কামিং মানে সেই বাবলিক্যাল রেফারেন্স, যেটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছিল যে যীশু খ্রিস্টের ফিরে আসবে 2000 বছর আগে, সেই যীশু খ্রিস্টের ফিরে আসার সময় চলে এসেছে। দ্য সেকেন্ড কামিং, সেকেন্ড কামিং, যেই এই ওয়ার্ডটা, ফ্রেজটা কবি বলছে, সাথে সাথে দেখা যাচ্ছে সত্যি কি সেকেন্ড কামিং হচ্ছে যীশু খ্রিস্টের? সত্যি কি হচ্ছে? মনে হচ্ছে না, হচ্ছে না। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। যেই না মাত্র এই ওয়ার্ডটা বেরোলো, এই যে ফ্রেজটা বেরোলো সেকেন্ড কামিং, কবি যে এই ফ্রেজটা বার করলো, তখন কি দেখতে পেলো কবি? when a vast image out of spiritus mundi troubles my sight। তখন সে দেখতে পাচ্ছে একটা বিশাল বড় দৃশ্য, যেটা স্পিরিটাস মন্ডি থেকে, স্পিরিটাস মন্ডি হচ্ছে স্টোর হাউস অফ ইমেজেস, ইমেজের স্টোর হাউস, জেনারেল স্টোর হাউস, সেইখান থেকে এই ইমেজটা বেরিয়ে আসছে। কিসের ইমেজ? সেই ইমেজটা হচ্ছে খুব ট্রাবলস দিচ্ছে, খুব অসুবিধা ফেলছে আমার দৃশ্যকে। অর্থাৎ কবি যে সেকেন্ড কামিংয়ের কথা ভাবছিলেন, যীশু খ্রিস্টের কথা আসার, তা কিন্তু হচ্ছে না। উল্টে তার বদলে যে ছবি কবি দেখতে পাচ্ছে, সেই ছবিটা কিন্তু যথেষ্টই ভীতিপ্রদ, যথেষ্টই কবিকে নাড়া দিচ্ছে, পীড়া দিচ্ছে। Somewhere in sands of the desert, a safe with lion body and the head of a man। কোনো জায়গায়, মরুভূমির কোনো এক বালুকাময় জায়গায় কি দেখা যাচ্ছে? সেই দৃশ্যটা কেমন? সেই দৃশ্য কেমন? সেই সেকেন্ড কামিং হবে একটা আকার, যার বডিটা হচ্ছে লায়নের মতো, সিংহের মতো, এবং মাথাটা হচ্ছে মানুষের মতো। এই ছবি আমরা দেখতে পাই মিশরীয় সভ্যতার ফিনিক্সকে, ফিনিক্সের সাথে এর মিল রয়েছে। এরকম মূর্তি, ফিনিক্সও তাই, মাথাটা মানুষের মতো আর শরীরটা লায়নের মতো। এ গেজ ব্লাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। এমন মূর্তি দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, পিটিলেস, সূর্যের মতো একদম নির্মম, নির্দয়, পিটিলেস, কোনো তার মধ্যে করুণা নেই। ইজ মুভিং ইটস স্লো থাইজ। ধীর গতিতে এগিয়ে চলেছে তার যে পায়ের থাই, সেই থাইয়ের ওপর ভর করে। অর্থাৎ কবি ভেবেছিলেন সেকেন্ড কামিং হতে যাচ্ছে,
অফ যিশু খ্রিস্টের, কিন্তু আসলে তা হচ্ছে না, হচ্ছে একটা ভয়ঙ্কর বিস্টের, জন্তুর, যার এই তার লুক সেইটা কিন্তু আগমন ঘটছে। while all about it real shadows of the indicted desert birds, এবং যেখানে যখন ওই বিচটা আসছে, যখন ওই অ্যানিম্যালটা আসছে, অর্থাৎ অ্যানিম্যাল ইমাজিনারি কবি এখানে প্রয়োগ করছে, যখন এই জন্তুটা আসছে তখন কি হচ্ছে, ওখানকার যে ডেজার্ট মরুভূমি, ডেজার্ট বার্ডস, যারা মরুভূমির যা পাখিরা ছিল তারা ভয় পেয়ে যাচ্ছে, তারা ভারসাম্য হারাচ্ছে। রিল শ্যাডোজ, রিল মানে এখানে ভারসাম্য হারানো, লুজ অফ কন্ট্রোল, তাদের ভারসাম্য হারিয়ে ফেলছে। দ্য ডার্কনেস ড্রুপস এগেইন, অন্ধকার আবার ক্যাওয়াস, অন্ধকার মানে এখানে ক্যাওয়াস, এখানে অন্ধকার মানে স্টেট অফ ডিসঅর্ডার, যে অ্যানার্কি, যে চূড়ান্ত নৈরাজ্য, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বাট নাও আই নো দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, কিন্তু আমি এখন জানি যে এই যে 20 শতাব্দীর স্টোনি স্লিপ, দ্য ঘুমন্ত পাথরের যে ঘুম, were vexed to nightmare by a rocking cradle. ভেক্সড মানে অ্যানয়েড, বিরক্তি হয়েছিল, তো নাইটমেয়ার খুবই নারকীয় অবস্থা, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন হয়েছিল কিসের দ্বারা, বাই রকিং ক্র্যাডেল। রকিং ক্র্যাডেল মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কবি অরিজিনালি মিনিং অর্থে সেকেন্ড কামিং, অর্থাৎ যিশু খ্রিস্টকে, কিন্তু এখানে রকিং ক্র্যাডেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই বিস্টকে বলতে চাইছে কবি। এই বিস্টের আগমন ঘটছে 20 শতাব্দী ধরে, তারা এই যে স্টোনি স্লিপ, এই পাথরের যে ঘুম থেকে যখন উঠল তখন সে বিরক্ত হয়ে গেল, এবং কবি যেকে ভেবেছিলেন যে আসবে সেটা এলো না, এলো তার জায়গায় রকিং ক্র্যাডেল, মানে অ্যাকচুয়ালি জন্তুটার কথা বলছে। যীশুখ্রিস্ট এসে এই যে পৃথিবীর অ্যানার্কিক সিচুয়েশন সেটাকে ঠিক করবে, কন্ট্রোল করবে, তা না, কবি দেখতে পাচ্ছে সেটা তো হচ্ছে না, হচ্ছে একটা জন্তু, এইরকম মানের জন্তু আসছে যার দ্বারা আবার কি হবে, পৃথিবীতে অ্যানার্কি তৈরি হবে, একটা হরার ভিশন তৈরি হবে, একটা ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষ ধ্বংসাস্তূপে পরিণত ভবিষ্যতে, সেই দিকে কবি ইঙ্গিত করছে। ইনফিনাইট ক্রুয়েলিটি অ্যান্ড অ্যাগনি তৈরি হবে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, বলছে কি নিষ্ঠুর সেই বিস্ট, জন্তুটা, সেই জন্তুটা কি নিষ্ঠুর, কি কর্কশ, তার সময় হয়ে এসেছে। ইটস আওয়ার কাম অ্যারাউন্ড অ্যাট লাস্ট, তার সময় অবশেষে হয়ে এসেছে আসার জন্যে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, স্লাউচেস মানে মুভ করছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কোথায় এগিয়ে যাচ্ছে, বেথলেমে। আমরা জানি বেথলেম মানে হচ্ছে যীশুখ্রিস্টের জন্মস্থান, কিন্তু সেই বেথলেমে জন্মস্থান যীশুখ্রিস্টের হচ্ছে না, এখানে হচ্ছে কার, এইরকম একটা ধ্বংসাত্মক, একটা ক্রুয়েল বিস্টের জন্ম হতে যাচ্ছে, যেখানে পৃথিবীকে বাঁচানোর জন্য যীশুখ্রিস্টের প্রয়োজন ছিল, সেখানে তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে আবির্ভাব হচ্ছে একটা মনস্ট্রাস অ্যানিম্যালের, তার পাওয়ার, ডিস্ট্রাকটিভ নেচার, তার হরার ভিশন তৈরি হবে আগামী দিনে। এই বলে কবি অত্যন্ত পেসিমিস্টিক হয়ে, কোনো পজিটিভ নোটে কিন্তু কবিতাটা শেষ করেননি, কবিতাটা অত্যন্ত নেগেটিভভাবে শেষ করেছেন। এই থাকলো তোমাদের কবিতার বিষয়বস্তু, লাইন বাই লাইন অ্যানালিসিস। সকলকে অনেক ধন্যবাদ।